বিকেলের গোধূলির আলো ধীরে ধীরে ফিকে হয়ে সন্ধ্যার পাতলা আধারে মিশে যাচ্ছিল। খুব বেশি সময় লাগল না, আধো অন্ধকারটা হঠাৎ করেই গাঢ় হয়ে উঠল। চারদিক কেমন অদ্ভুত গুমোট, বাতাস একদম থেমে আছে, যেন পুরো পরিবেশটা নিঃশব্দ কোনো অপেক্ষায় স্থির হয়ে আছে। জানালাটা খুলে সুধাময়বাবু বাইরে তাকালেন। অন্ধকারের ভেতর দিয়েও তার চোখ চলে গেল আকাশের দিকে। ঘন কালো মেঘে ঢাকা আকাশ, মনে হচ্ছে বুঝি বৃষ্টি নেমে আসবে। সুধাময় চট্টোপাধ্যায়, পাড়ার সকলের সুধাময়বাবু। বয়স, শরীরে নিজের ছাপ রেখেছে, হাঁটাচলায় আগের মতো জোর নেই, তবু মনটা এখনও তরতাজা, চোখে সেই একই তীক্ষ্ণতা, ভেতরে অদ্ভুত দৃঢ়তা। জীবনে অনেক কাজ করেছেন, কাজের সূত্রে রাজ্যের বাইরে বহু জায়গায় ঘুরেছেন, অভিজ্ঞতার ঝুলি ভর্তি গল্পে। তিনি অবিবাহিত, সংসারের দায়দায়িত্বের ভিড়ে কখনো জড়াননি। এখন তার দেখাশোনার জন্য আছে রামু নামে এক কাজের লোক। সারাদিন ঘরের কাজ করে, বাজার করে, রান্না সামলায়, কিন্তু সন্ধে নামলেই সে নিজের বাড়ি ফিরে যায়। তারপর থেকে সুধাময়বাবুর সঙ্গী বলতে নীরবতা আর একাকিত্ব। জানালাটা খোলা রেখেই তিনি আরাম কেদারার দিকে এগোচ্ছিলেন। এমন সময় দরজায় হঠাৎ খটখট শব্দ, টোকা পড়ল। তিনি থেমে গেলেন, কপাল কুঁচকে মনে মনে ভাবলেন, এ সময় আবার কে এলো? আবার টোকা। তিনি একটু গলা তুলে বললেন, কে কে ওখানে? দরজার ওপার থেকে ভেসে এলো কচি গলা, গল্প দাদু, আমি পল্টু, আমরা এসেছি, দরজা খোলো। সুধাময়বাবুর গলায় সঙ্গে সঙ্গে মমতার সুর নেমে এলো। ও তোরা, দাঁড়া বাবা, খুলছি খুলছি। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কপাট খুললেন তিনি। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ডাকে গল্প দাদু বলে, কারণ সুযোগ পেলেই তিনি গল্প শোনান। রূপকথা, রহস্য, অভিযান, আবার কখনো নিজের জীবনের অভিজ্ঞতা। তার গল্পের ভঙ্গি, কণ্ঠের ওঠানামা আর চোখের অভিব্যক্তি সব মিলিয়ে যেন গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে। দরজা খুলতেই দেখলেন পল্টু সামনে দাঁড়িয়ে, আর তার পেছনে আরও 4-5 জন। সবার চোখে টলমল কৌতূহল। সুধাময়বাবু হেসে বললেন, কি রে, আজ এত রাতে? সন্ধে তো পেরিয়ে গেছে, কোনো বিশেষ কারণ আছে নাকি? পল্টু একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, কারণ আছে দাদু, আজ যে ভূত চতুর্দশী। এই দিনে তোমার কাছে ভূতের গল্প না শুনলে চলে বলো? কথাটা শুনে সুধাময়বাবু হো হো করে হেসে উঠলেন। সেই হাসির উষ্ণতায় যেন ঘরের গুমোট ভাবটাও একটু কেটে গেল। আরে, তা তো ঠিকই বলেছিস, ভূত চতুর্দশীতে ভূতের গল্প না হলে চলে নাকি? তাহলে আজ তোদের নিরাশ করা যাবে না। বলেই তিনি হাত নেড়ে বললেন, আয় আয়, ভেতরে আয়, সবাই বসে পড়। ছেলেমেয়েরা উৎসাহে ভেতরে ঢুকে মেঝেতে গোল হয়ে বসল। সুধাময়বাবু ধীরে ধীরে নিজের আরামকে দাঁড়ায় গিয়ে বসলেন। বাইরে তখনও আকাশ জুড়ে কালো মেঘ, মাঝে মাঝে দূরে কোথাও মৃদু মেঘ গর্জন, আর ঘরের ভেতর কয়েক জোড়া উজ্জ্বল প্রতীক্ষার চোখ, গল্প শুরু হওয়ার অপেক্ষায়। সবাই ঘরে ঢুকতেই সুধাময়বাবু গলা পরিষ্কার করে বললেন, পল্টু, দরজাটা ভালো করে বন্ধ করে দে, হাওয়া ঢুকছে। আর ওই দেওয়ালে ঠেস দিয়ে রাখা মাদুরটা পেতে বস। আর শোন, রান্নাঘর থেকে একটু মুড়ি এনে তেল নুন পেঁয়াজ মেখে আনতো, গল্প শুনতে শুনতে খাওয়া যাবে। পল্টু যেন এই নির্দেশের অপেক্ষাতেই ছিল। আচ্ছা দাদু বলে ছুটল। মুহূর্তের মধ্যেই দরজা বন্ধ, মাদুর পাতা আর একটা বড় বাটিতে মুড়ি মেখে নিয়ে হাজির। সবাই গোল হয়ে বসতেই পল্টু এসে দাদুর চেয়ারের পায়ের কাছে গা ঘেঁষে বসল, চোখ দুটো উত্তেজনায় বড় বড়। গল্প দাদু, আজ কিন্তু একদম ভয়ানক গল্প চাই। সুধাময়বাবু আরামকে দাঁড়ায় হেলান দিয়ে পাইপে শেষ টানটা দিলেন, তারপর পাইপটা নামিয়ে হালকা কাশলেন, ঠোঁটের কোণে মৃদু হাসি। ভয়ের কিনা জানি না রে, তবে আজ তোদের এমন একটা ঘটনা বলবো যা আমি নিজের চোখে দেখেছি। এই সময়েই বাইরে জমে থাকা কালো মেঘ ফেটে বৃষ্টি নেমে গেল। টাপুর টুপুর শব্দে জানালার ধারে জল পড়তে লাগল। পল্টু দৌড়ে গিয়ে জানালাটা টেনে বন্ধ করে আবার এসে বসল। ঘরের ভেতর আধো আলো, বাইরে বৃষ্টির একটানা শব্দ, পরিবেশ যেন নিজেই গল্পের আবহ তৈরি করে ফেলেছে। সুধাময়বাবু একটু চুপ করে বসে রইলেন, যেন স্মৃতির ভেতর ঢুকে যাচ্ছেন। তারপর ধীরে ধীরে শুরু করলেন। ঘটনাটা আজ থেকে প্রায় ৪৫ বছর আগের। তখন কলেজ শেষ করে সদ্য একটা স্কুলে পড়ানো শুরু করেছি। সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। বাইরে থেকেও অনেক ছাত্র পড়তে আসত। সেখানেই আমার আলাপ হয় এক ছেলের সঙ্গে, সুরেশ বাঘেল। ওদের বাড়ি ছত্তিশগড়ের বাস্তার জেলার লুভা গ্রামে। কলেজ শেষ, সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত। হঠাৎ একদিন আমার নামে একটা টেলিগ্রাম এলো।
দেখি সুরেশ পাঠিয়েছে, ইংরেজিতে লেখা। সার কথা এই, সুধাময়, সময় করে একবার আমাদের গ্রামে ঘুরে যা, তোর ভ্রমণও হবে, অনেকদিন পর দেখাও হবে, অপেক্ষায় রইলাম। তোদের তো জানা নেই, ছোটবেলা থেকেই ঘোরার নেশা আমার রক্তে। সুযোগ পেলেই বেরিয়ে পড়তাম, দেশের কত জায়গায় যে ঘুরেছি। তাই আর দেরি করলাম না, 2 দিনের মধ্যেই রওনা দিলাম লুভার উদ্দেশ্যে। টিকিট কেটে ট্রেনে উঠে বসলাম। পথ প্রায় 2 দিনের, তাই সঙ্গে শুকনো খাবারও নিয়েছিলাম। কিন্তু যেদিন পৌঁছানোর কথা সেদিনই গোলমাল। গন্তব্যের 15টা স্টেশন আগে ট্রেনের ইঞ্জিনে সমস্যা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। সব মিলিয়ে যখন পৌঁছালাম তখন রাত প্রায় 9টা। সে সময় এত বিদ্যুতের আলো ছিল না, লণ্ঠন, হ্যারিকেন ওগুলোই ভরসা। স্টেশনে নেমে দেখি চারপাশ একেবারে ঘুটঘুটে অন্ধকার। দূরে একটা লণ্ঠনের মিটমিটে আলো জ্বলছে, মানুষজনও প্রায় নেই। ভাবলাম এমন নির্জন জায়গায় টিকিট দেখবে কে, তাই এগোতে যাব। ঠিক তখনই পিছন থেকে বজ্রকণ্ঠে ভেসে এলো, ও ভাই সাব, টিকিট তো দিখাইয়ে। আমি চমকে ঘুরে দাঁড়ালাম। দেখি কম্বল মুড়ি দেওয়া এক লোক লণ্ঠন হাতে এগিয়ে আসছে। নীলচে আলোয় তার মুখটা ধীরে ধীরে স্পষ্ট হল। খোঁচা খোঁচা দাড়ি, মোটা কালো ফ্রেমের চশমা, আর এক কাঁচের চওড়া ফাটল। এ পর্যন্ত বলেই সুধাময়বাবু থামলেন। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। বাইরে বৃষ্টির শব্দ আরও ঘন। ছেলেমেয়েরা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। এরপর কি হলো? আমি টিকিটটা বাড়িয়ে দিতেই লোকটা লণ্ঠনের আলোটা একটু উঁচু করে ধরল। টিকিট দেখে গম্ভীর গলায় বলল, मैं यहाँ का স্টেশন মাস্টার হুঁ, আজ ট্রেন দেরি সে আই হ্যাঁ, আপ কাহা যায়েঙ্গে? আমি বললাম, লুভা যাব, বন্ধুর বাড়ি। শব্দটা শুনেই সে একটু থেমে গেল, কেমন যেন তাকালো আমার দিকে। তারপর ধীরে অবাক গলায় বলল, লুভা? আমি হেসে বললাম, হ্যাঁ, নিমন্ত্রণ করেছে, অনেক দিনের বন্ধু। লোকটার মুখের ভাব মুহূর্তে বদলে গেল, গলায় একরকম সতর্ক সুর। যাইয়ে, কিন্তু আভি উধার জানা ঠিক নেই হ্যাঁ, সাম্ভালকে যাইয়েগা। এই বলেই সে ঘুরে দাঁড়াল। যেদিক থেকে এসেছিল সেদিকেই হাঁটতে লাগল। লণ্ঠনের আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে, আর সেই আলো নিভে যেতেই মনে হলো চারপাশের অন্ধকার যেন আরও ঘন হয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি নিচু ঘাসে ঢাকা প্ল্যাটফর্ম পেরিয়ে রাস্তায় নামলাম। চারদিকে ঝিঝি পোকার ডাক, এক টানা তীব্র, জনমানব শূন্য এলাকা। আকাশে চাঁদ নেই, শুধু মেঘের চাপা ভার। হাঁটতে হাঁটতে একটু দূরে একটা ছোট কোণে ঘর চোখে পড়ল। জানালার ফাঁক দিয়ে ক্ষীণ হলদে আলো বেরোচ্ছে। ভাবলাম অন্তত রাস্তাটা নিশ্চিত করে নেওয়া যাক। ধীরে ধীরে এগিয়ে গিয়ে তালপাতার চাটাইয়ের দরজায় টোকা দিলাম। ভেতর থেকে পায়ের শব্দ শোনা গেল। তারপর আলোটা দরজার দিকে এগিয়ে এলো। কড়কড় শব্দে দরজা খুলে দাঁড়ালেন এক অশীতিপর বৃদ্ধ, হাতে লণ্ঠন, চোখ দুটো কুঁচকে আছে। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কন হ্যাঁ আপ? ইতনি রাত মে ইহা ক্যা কর রহে হ্যাঁ? আমি ভদ্রভাবে বললাম, লুভা যাব, বন্ধুর বাড়ি, ট্রেন দেরি করেছে, যদি রাস্তাটা বলেন। আমার বাংলা শুনে তিনি একটু চমকালেন। তারপর ভাঙা বাংলায় বললেন, আপ বাঙালি হ্যাঁ, সামনে যা রাস্তা গেছে ওটাই লুভা। কিন্তু এক কথা বলি, এত রাতে ওখানে যাবেন না। আমি কিছু জিজ্ঞেস করার আগেই থপ করে দরজাটা বন্ধ হয়ে গেল আমার মুখের সামনে। এ পর্যন্ত বলেই সুধাময়বাবু একটু থামলেন। বাইরে বৃষ্টির শব্দ এখন আরও জোরে। জানালার কাছের টুপটাপ জল পড়ছে। ঘরের ভেতর নিস্তব্ধতা। পল্টু আর অন্যরা নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে তার দিকে। সুধাময়বাবু হালকা হেসে বললেন, এই পর্যন্ত শুনেই তোদের মুখগুলো দেখছি কেমন ফ্যাকাশে হয়ে গেছে। পল্টু সঙ্গে সঙ্গে বলল, তারপর দাদু, তুমি গিয়েছিলে তো? সুধাময়বাবু পাইপটা নামিয়ে রেখে একটু গম্ভীর হলেন। হ্যাঁ, গিয়েছিলাম। তখনও বুঝিনি ওই সতর্ক বার্তাগুলোর ভেতরে কি লুকিয়ে আছে। বাইরে হঠাৎ বাজ পড়ল দূরে কোথাও। ঘরের ভেতর আলো আধারি, বৃষ্টির শব্দ, আর দাদুর ধীর কণ্ঠ। পরিবেশটা যেন আরও ঘন হয়ে উঠল। সবাই আরও একটু কাছে সরে বসল। গল্প এখন সত্যিই শুরু হতে চলেছে। সুধাময়বাবু একটু চুপ করে বসে থেকে আবার বলতে শুরু করলেন, ঘটনাটা আজ থেকে প্রায় ৪৫ বছর আগের। তখন কলেজের পড়া শেষ করে সদ্য একটা স্কুলের শিক্ষকতা শুরু করেছি। সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। বাইরে থেকেও অনেক ছাত্র পড়তে আসত। সেখানেই আলাপ হয় সুরেশ বাঘেল নামে এক ছেলের সঙ্গে।
ওদের বাড়ি ছত্তিশগড়ের বাস্তার জেলার লুভা গ্রামে। কলেজ শেষ হতেই সবাই যে যার জীবনে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ একদিন আমার নামে একটা টেলিগ্রাম এলো। দেখি সুরেশ পাঠিয়েছে, ইংরেজিতে লেখা, সুধাময়, সময় করে একবার আমাদের গ্রামে ঘুরে যা, তোর ভ্রমণও হবে, অনেকদিন পর দেখা সাক্ষাৎ হবে। অপেক্ষায় রইলাম। আমার তো ছোটবেলা থেকেই ঘোরার নেশা, সুযোগ পেলেই বেরিয়ে পড়তাম। দেশের নানা জায়গায় ঘুরেছি, তাই আর দেরি করলাম না। দুদিনের মধ্যে সব গুছিয়ে রওনা দিলাম লুভার উদ্দেশ্যে। ট্রেনের টিকিট কেটে উঠে বসলাম। পথ প্রায় দুদিনের, তাই সঙ্গে শুকনো খাবারও নিয়েছিলাম। কিন্তু যেদিন পৌঁছানোর কথা সেদিনই বিপত্তি। গন্তব্যের 15টা স্টেশন আগে ট্রেনের ইঞ্জিনে গোলযোগ। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, সময় যেন থমকে গিয়েছিল। সব মিলিয়ে যখন পৌঁছালাম তখন রাত প্রায় 9টা। সে সময় এত বিদ্যুৎপাতই ছিল না। লন্ডন, হ্যারিকেন, ওগুলোই ভরসা। স্টেশনে নেমে দেখি চারদিক খুটখুটে অন্ধকার। দূরে একটা লন্ডনের মিটমিটে আলো ছাড়া আর কিছুই নেই। আশেপাশে মানুষজনও নেই। ভাবলাম, এমন নির্জন জায়গায় টিকিট দেখবে কে, তাই এগোতে যাব। ঠিক তখনই পিছন থেকে বজ্রকণ্ঠে ভেসে এলো, ও ভাই সাব, টিকিট তো দিখাইয়ে। হঠাৎ এমন গলা শুনে আমি চমকে ঘুরে দাঁড়ালাম। দেখি কম্বল মুড়ি দেওয়া এক লোক লন্ডন হাতে এগিয়ে আসছে। নীলচে আলোয় তার মুখটা স্পষ্ট হলো। খোঁচা খোঁচা দাড়ি, মোটা কালো ফ্রেমের চশমা, আর এক কাছের মাঝখানে পাটল। সে কাছে আসতেই আমি টিকিটটা এগিয়ে দিলাম। টিকিট দেখে বলল, मैं यहाँ का स्टेशन मास्टर हूँ, आज ट्रेन देरी से आई है। তার গলার স্বরটা কেমন যেন ঠান্ডা, অদ্ভুত। চারপাশের অন্ধকারে দাঁড়িয়ে আমার বুকের ভেতরটাও কেমন ধকধক করে উঠছিল। টিকিট ফেরত দিয়ে সে জিজ্ঞেস করল, আপ কাহা যায়েঙ্গে? আমি বললাম, লুভা যাব, বন্ধুর বাড়ি। আমার কথা শুনে সে থমকে গেল। চোখ দুটো কেমন যেন সরু হয়ে এলো। তারপর বিস্মিত গলায় বলল, লুভা যায়েঙ্গে? আমি হেসে বললাম, হ্যাঁ, বন্ধুর নিমন্ত্রণে যাচ্ছি। সে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে চাপা স্বরে বলল, जाइए, ज़रूर जाइए, पर वहाँ जाना अभी ठीक नहीं है, फिर भी संभाल के जाइएगा। কথা শেষ করে সে লণ্ঠন হাতে ঘুরে দাঁড়াল। ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আলোটা হারাতেই মনে হলো অন্ধকার যেন আরও ভারী হয়ে উঠল। আমি ঘাসে ঢাকা নিচু প্ল্যাটফর্ম পেরিয়ে রাস্তায় এলাম। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার একটানা ডাক। আশেপাশে কোনো বসতি নেই। ঠিক তখনই একটু দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর চোখে পড়ল। আধখোলা জানালার ফাঁক দিয়ে ক্ষীণ আলো বেরোচ্ছে। সেই আলোটা যেন একমাত্র ভরসা। ভাবলাম, অন্তত লুভার পথটা জেনে নিই। ধীরে ধীরে এগিয়ে গিয়ে তালপাতার চাটাইয়ের দরজায় আলতো করে টোকা দিলাম। ভেতর থেকে পায়ের শব্দ ভেসে এলো। সঙ্গে সঙ্গে দেখলাম আলোটা দরজার দিকে এগিয়ে আসছে। কড়কড় শব্দে দরজা খুলে গেল। দেখি এক অশীতিপর বৃদ্ধ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন। কাঁপা গলায় বললেন, কন হ্যাঁ আপ, ইতনি রাত মে ইহাঁ ক্যা কর রহে হ্যাঁ? আমি ভদ্রভাবে উত্তর দিলাম, লুভা যাব, বন্ধুর বাড়ি। ট্রেন দেরি করায় রাত হয়ে গেছে, যদি রাস্তাটা একটু বলে দিতেন। আমার বাংলা শুনে বৃদ্ধ একটু চোখ কুঁচকে তাকালেন। তারপর বললেন, आप बंगाली है, सामने जो रास्ता गया है वही लूभा है, पर एक बात कहूँ, इतनी रात में वहाँ मत जाइए। কথাটা শেষ করার আগেই আচমকা দরজাটা আমার মুখের ওপর বন্ধ করে দিলেন। আমি কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। বিরক্ত তো হলামই, কিন্তু তার থেকেও বেশি কৌতূহলী হয়ে পড়লাম। স্টেশন মাস্টারও সাবধান করল, এই বৃদ্ধও বারণ করলেন। কেন? লুভা নিয়ে এমন কি আছে? যদি সত্যিই কোনো অস্বাভাবিক কিছু হতো, সুরেশ কি আমাকে জানাতো না? দীর্ঘশ্বাস ফেলে ব্যাগটা কাঁধে তুলে নিলাম। বৃদ্ধ যেদিকে রাস্তা দেখিয়েছেন সেই পথেই হাঁটা শুরু করলাম। লুভা কত দূরে তা জানা নেই। সুরেশের তো স্টেশনে আমাকে নিতে আসার কথা ছিল। সে এলো না কেন সেটাও মাথায় ঘুরছিল। একবার মনে হলো বৃদ্ধের বাড়িতে যদি রাতটা কাটানোর অনুরোধ করতাম,
কিন্তু যেভাবে দরজা বন্ধ করলেন তাতে বুঝলাম সে চেষ্টা বৃথাই যেত। তাই আর পেছনে না তাকিয়ে অন্ধকার রাস্তা ধরে এগোতে লাগলাম। আকাশে এক ফালি চাঁদ নিঃশব্দে যেন পুরো পৃথিবীটাকে দেখে চলেছে। চারপাশে তারার মেলা, কালো আকাশে রূপলি চুমকি ছড়িয়ে আছে যেন। হাঁটতে হাঁটতে বুঝলাম অনেকটা পথ চলে এসেছি। চারদিকে পাথুরে জমি, মাঝে মাঝে দু একটা গাছ, তার বাইরে শুধু ফাঁকা প্রান্তর। আমাদের দেশের মতো ধান গম নয়, এখানে জোয়ার বাজরার চাষ বেশি। ঠিক তখনই দূরে চোখে পড়ল এক প্রাসাদ সম অট্টালিকা। এমন জনমানবহীন জায়গায় এত বড় বাড়ি! মুহূর্তে ক্লান্ত শরীরের মধ্যে যেন নতুন এক আশার সঞ্চার হলো। সারাদিনের ট্রেন যাত্রা, তার উপর এতটা হাঁটা, শরীর প্রায় ভেঙে পড়ার জোগাড়। আর ভাবলাম না কিছু, সোজা এগিয়ে গেলাম বাড়িটার দিকে। যত এগোচ্ছি ততই তার বিশালতা স্পষ্ট হচ্ছে। সামনে এসে দেখি বিরাট এক লোহার ফটক প্রহরীর মতো দাঁড়িয়ে। কড়া নাড়লাম, কোনো সাড়া নেই। আবার ধাক্কা দিলাম, তারপর আরও জোরে। হঠাৎ ভেতর থেকে খটখট শব্দ ভেসে এলো, যেন কেউ খড়ম পড়ে হাঁটছে। শব্দটা ধীরে ধীরে ফটকের দিকে এগিয়ে আসছে। নিচ দিয়ে ক্ষীণ আলোর রেখা দেখা গেল। তারপরই বিকট শব্দে ক্যাচ করে দরজা খুলে গেল। দেখি এক বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, হাতে মোমবাতি। তার আলোয় যা দেখলাম তাতে গা শিউরে উঠল। রক্তলাল বসন, মুখ ভর্তি অগোছালো দাড়ি, মাথার চুল চট পাকানো, চামড়া কুঁচকে গেছে, বয়স 90-এর কম হবে না। তিনি ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, কন হ্যাঁ আপ, ইতনি রাত মে ইহা ক্যা চাহিয়ে? আমি গিলতে গিলতে বললাম, লুভা যাচ্ছিলাম, কিন্তু রাত হয়ে গেছে, রাস্তাও ঠিক চিনি না, সারাদিনের ক্লান্তি, যদি আজ রাতটা একটু আশ্রয় দিতেন। বৃদ্ধ কয়েক মুহূর্ত আমার দিকে স্থির দৃষ্টিকে তাকিয়ে রইলেন। তার চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে চকচক করছিল। তারপর ধীরে বললেন, বাঙালি বাবু, হ্যাঁ ঠিক হ্যাঁ, আজ রাত আমার এই হিরাইয়ে। তার কণ্ঠে যেন এক অদ্ভুত সুর, স্বাগত আছে, আবার অজানা কোনো ইঙ্গিতও লুকিয়ে। তিনি আমাকে ভেতরে আসতে ইশারা করলেন। আমি পা রাখতেই তিনি ফটকটা আবার বন্ধ করে দিলেন। লণ্ঠন হাতে সামনে এগিয়ে চললেন, আমি পেছনে। ফটক থেকে মূল বারান্দা পর্যন্ত পাথর বাঁধানো পথ। দুপাশের উঠোন জঙ্গল হয়ে গেছে, আগাছা, শ্যাওলা, ভেজা মাটির গন্ধ। চারদিকে স্যাঁতস্যাঁতে পরিবেশ, যেন বহুদিন মানুষের স্পর্শ পায়নি। বারান্দায় উঠে তিনি বললেন, মেরে সাথ উপর আইয়ে। পাথরের উঁচু সিঁড়ি বেয়ে তিনি উঠতে লাগলেন, আমি তার পেছনে। চারদিক নিঃশব্দ, অন্ধকারে শুধু লণ্ঠনের হলদেটে আলো দুলছে, আর আমার বুকের ভেতরটা অকারণে কেঁপে উঠছে। উপরে উঠে তিনি একটি দরজা খুলে বললেন, आप आज रात इसी घर में रहिए, मैं आपके लिए कुछ खाने का बंदोबस्त करता हूं। আমি তাড়াতাড়ি বলতে গেলাম, না না, কষ্ট করবেন না, কিন্তু তিনি হাত তুলে থামিয়ে দিলেন। माना मत कीजिए, आप इतनी दूर से आए हैं, कुछ खा लीजिए, যতনা हो सके लाता हूं। তার কণ্ঠে এমন এক জেদ ছিল, যেন আপ্যায়ন না করলে তিনি নিজেই অপমানিত হবেন। বলেই লণ্ঠন হাতে সিঁড়ির অন্ধকারে মিলিয়ে গেলেন। ঘরের ভেতরে ঢুকতেই একটা ভারী গুমোট গন্ধ নাকে এলো, যেন বহুদিন জানালা খোলা হয়নি। অন্ধকার এতটাই ঘন যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যায় না। একটু এগোতেই পায়ে কিছু একটা ঠেকল। নিচু হয়ে হাতড়ে দেখি একটা লণ্ঠন। ভাগ্যিস পকেটে দেশলাই ছিল, ধূমপাই মানুষ তাই সঙ্গে রাখি। দেশলাই জ্বালিয়ে লণ্ঠন ধরাতেই ঘরটা হলদেটে আলোয় ভেসে উঠল। দেওয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, কোনায় মাকড়সার জাল, আর মাটিতে একটা পুরনো মাদুর। লণ্ঠনটা নামিয়ে রাখতে যাব, ঠিক তখনই টের পেলাম আমার একদম পিছনে কেউ দাঁড়িয়ে। চমকে ঘুরে দেখি সেই বৃদ্ধ। কখন যে নিঃশব্দে ঢুকেছেন টেরই পাইনি। হাতে ছোট্ট একটা থালা, তাতে বাজরার দুটো মোটা রুটি আর সবুজ রঙের অচেনা এক চাটনি। তিনি মৃদুস্বরে বললেন, রুটি খা লিজিয়ে, জ্যাদা কুছ নেহি লা সকা। আমি তাড়াতাড়ি বললাম, না না, এ তো অনেক, এত রাতে আপনি যা করেছেন তাতেই আমি কৃতজ্ঞ। থালাটা হাতে নিয়ে এক টুকরো রুটি মুখে দিলাম। শুকনো, কিন্তু তখন সেটা আমার কাছে অমৃতের মতো লাগছিল। বৃদ্ধ ম্লান হেসে বললেন, आप सो जाइए, अगर रात में कोई जरूरत हो तो मुझे बुलाना। তার চোখ দুটো যেন একটু বেশিই গভীর লাগছিল। তারপর ধীরে ধীরে চলে গেলেন। সারাদিনের ক্লান্তির পর ওই দুটো রুটি সত্যিই স্বর্গীয় মনে হলো।
ক্ষুধার কষ্ট যার হয়েছে সেই বোঝে খাবারের আসল সুখ। খাওয়া শেষ করে ঘরের কোণে রাখা কুজো থেকে জল ঢেলে এক নিঃশ্বাসে খেলাম। বুক ভরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আহ! ব্যাগ একপাশে রেখে দরজা বন্ধ করলাম। জানালাটা খুলে দিলাম। চাঁদের ক্ষীণ আলো ঢুকছিল ভেতরে। লণ্ঠন নিভিয়ে মাদুরে শুয়ে পড়লাম। শরীর এতটাই ক্লান্ত ছিল যে চোখ লেগে গেল প্রায় সঙ্গে সঙ্গেই। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ এক বিকট শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মেলেই দেখি জানালাটা দপদপ করে খুলছে আর বন্ধ হচ্ছে। বাইরে শোঁ শোঁ করে ঝোড়ো হাওয়া বইছে। সেই ঝাপটাতেই এমন শব্দ। শরীর ভারী, মাথা ঝিমঝিম করছে। তবু উঠে গিয়ে জানালাটা বন্ধ করলাম। অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল, তাই লণ্ঠন জ্বালালাম না। পকেট থেকে সিগারেট বের করে ধরালাম। এক লম্বা টান দিতেই মনে হলো মাথাটা একটু হালকা হলো। ধোঁয়ার কুণ্ডলি অন্ধকারে মিলিয়ে যেতে যেতে ভাবলাম, বন্ধুর বাড়ি যেতে এসে এমন রাত কাটাতে হবে কে জানত। সিগারেট শেষ করে শুতে যাব, ঠিক তখনই কানে এলো একটা শব্দ। খুব ক্ষীণ, কিন্তু রাতের নিস্তব্ধতায় অস্বাভাবিকভাবে স্পষ্ট। যেন পুরনো লোহার দরজা কড়কড়ে শব্দে খুলছে। এমন শব্দ যা বহুদিন বন্ধ থাকা কিছু খোলার সময় হয়। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এত রাতে কে দরজা খুলছে? মাদুর থেকে উঠে দরজা খুলে বাইরে এলাম। দেখি মুষলধারে বৃষ্টি। ঝোড়ো হাওয়া প্রায় ঝড়ে পরিণত হয়েছে। বারান্দা ভিজে একাকার। অন্ধকারে সাবধানে পা ফেলতে গিয়ে হঠাৎ পিছলে সশব্দে পড়ে গেলাম। আহ! মনে হলো বুকের পাঁজর যেন চুরমার হয়ে গেল। কষ্ট করে হাত ভর দিয়ে উঠে দাঁড়ালাম। বুকটা জ্বালা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক তখনই আবার শুনলাম কেউ যেন বিড় বিড় করে কিছু বলছে। স্পষ্ট না, কিন্তু আছে। কারোর করা, খুব নিচু স্বরে। সতর্ক পায়ে পাথরের উঁচু সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। নিচে এসে দেখি বারান্দা জলে বিচ্ছিল। হঠাৎ বজ্রপাত। এক ঝলকে পুরো উঠোন আলোকিত হয়ে উঠল। সেই আলোয় চারপাশের জঙ্গল, আগাছা, ভাঙাচোরা দেওয়াল সব যেন এক মুহূর্তে জীবন্ত হয়ে উঠল। শব্দটার উৎস খুঁজতে খুঁজতে বারান্দার উল্টো দিকে এগোলাম। ওদিকটায় ঝড়ের দাপট একটু কম। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটা বিশাল বাক্সের মতো বস্তু। আমি থমকে দাঁড়ালাম। বিড়বিড় শব্দটা ততক্ষণে থেমে গেছে। বাক্সটা বড়সড়, পুরোটা লোহার তৈরি, আর তার ঢাকনা খোলা। মুহূর্তেই আমার মনে পড়ল, এই মাত্র যে কড়কড়ে লোহার শব্দ শুনেছিলাম, সেটা নিশ্চয়ই এই বাক্সের ঢাকনা খোলার শব্দ। কিন্তু এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে এই বাক্সটা খুলল কে? খোলা ঢাকনার ফাঁক দিয়ে খুব ক্ষীণ একটা আলো বাইরে এসে পড়ছিল। ঝড়ের অন্ধকারে সেই আলোটা অস্বাভাবিক লাগছিল, যেন মাটির তলা থেকে কেউ নিঃশব্দে শ্বাস নিচ্ছে। আমার মাথায় একের পর এক প্রশ্ন ভিড় করতে লাগল। লোহার বাক্সের ভেতর থেকে আলো আসবে কিভাবে? ভেতরে কি কোনো ঘর আছে, গুপ্তপথ? আর সেই বৃদ্ধ লোকটা, তিনি কোথায় গেলেন? আমি তো এই বাড়িতে ঢোকার পর আর কাউকে দেখিনি। নাকি এই ঝড় বৃষ্টির রাতে কেউ গোপনে ঢুকে পড়েছে বৃদ্ধের অসহায়তার সুযোগ নিয়ে? হৃৎস্পন্দনটা তখন স্পষ্ট শুনতে পাচ্ছি নিজের কানে। তবু কৌতূহল ভয়কে ঠেলে এগিয়ে দিল। সাবধানে বাক্সটার কিনারায় উঠে ভেতরে তাকালাম। দেখি পাথরের সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। গলা শুকিয়ে এলো, তবু পা বাড়ালাম। ধীরে ধীরে নামছি। প্রতিটা ধাপে পায়ের শব্দ যেন কানে ধাক্কা মারছে। কয়েক ধাপ নামতেই হঠাৎ থমকে দাঁড়ালাম। সামনে দৃশ্যটা আজও চোখ বন্ধ করলেই স্পষ্ট দেখি। একজন মানুষ লাল রক্তবসন পরে হোমাগ্নির সামনে বসে আছে। আগুন জ্বলছে আর সে তাতে বারবার কিছু নিক্ষেপ করছে। তার ঠোঁট নড়ছে, একটা টানা, গম্ভীর, অদ্ভুত সুরে কিছু জপ করছে। মন দিয়ে শুনলাম, মন্ত্র, হ্যাঁ, কিন্তু সেটা আমাদের পরিচিত বৈদিক মন্ত্র নয়। আমি ব্রাহ্মণ পরিবারে মানুষ, ছোটবেলা থেকে মন্ত্রপাঠ শুনে বড় হয়েছি। কিন্তু এই উচ্চারণে কোনো শাস্ত্রীয় ছন্দ নেই, বরং মনে হলো কোনো নিষিদ্ধ আহ্বান চড়ছে, যেন কাউকে ডাকা হচ্ছে, এমন কাউকে যাকে ডাকা উচিত নয়। হঠাৎ সে আরও এক দফা আহুতি দিতেই আগুনের শিখা দপ করে উঁচু হয়ে উঠল। সেই তীব্র আলোয় সামনে রাখা মূর্তিটা স্পষ্ট দেখা গেল। আমার শীত দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল।
মূর্তির মাথায় কাটার মুকুট, চোখ দুটো লাল আভায় জ্বলছে জীবন্তের মতো, মুখ ভয়ঙ্কর, দাঁত বের করা, আর মাঝখান দিয়ে লকলকে জিহ্বা বেরিয়ে আছে, যেন অসীম ক্ষুধা নিয়ে অপেক্ষা করছে। আমি স্থানর মতো দাঁড়িয়ে রইলাম, নড়তে পারছি না, চিৎকার করতে পারছি না, শুধু তাকিয়ে আছি। হঠাৎ সেই লাল বসন পরা ব্যক্তি এক তীক্ষ্ণ কর্কশ চিৎকার করে উঠল। সে উঠে দাঁড়াতেই আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। ওই মানুষটা আর কেউ নয়, সেই বৃদ্ধ যিনি একটু আগেই আমাকে রুটি খাইয়ে ঘুমোতে বলেছিলেন। তিনি দুহাত তুলে উন্মত্তের মতো মূর্তির সামনে জয়ধ্বনি দিতে লাগলেন। তার চোখে তখন এক অদ্ভুত জ্বালা, যেন বহুদিনের প্রতীক্ষা শেষ হতে চলেছে। আমি তড়িঘড়ি কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে অন্ধকারে লুকিয়ে পড়লাম। সেখান থেকে নিঃশ্বাস আটকে সব দেখতে লাগলাম। জয়ধ্বনি থামিয়ে তিনি একটা বড় পাত্র তুলে নিলেন, মূর্তির দিকে তাকিয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, তো বহুত युग से भूखा है, आज मैं तेरा भूख शांत करूंगा। কথাগুলো শুনে আমার বুকের ভেতর বরফ জমে গেল। কার ক্ষুধা, কি দিয়ে শান্ত করবেন? এরপর তিনি মূর্তির পাশের দেওয়ালে থাকা ছোট্ট একটা দরজা খুললেন, লণ্ঠন হাতে ভেতরে ঢুকে গেলেন। দরজাটা অন্ধকারে মিলিয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, ঝড়ের শব্দ মাটির তলা থেকেও যেন শোনা যাচ্ছে, কিন্তু আমার কানে শুধু নিজের হৃৎস্পন্দন। বৃদ্ধ অদৃশ্য হতেই কৌতূহলটা আবার ভয়কে ঠেলে সামনে আনলো। বুকের পাঁজরের ব্যথা তখন আর টেক পাচ্ছি না, হয়তো সামনে যা ঘটছে তাই সমস্ত অনুভূতিকে গ্রাস করেছে। ধীরে ধীরে আবার সিঁড়ি বেয়ে নিচে নামলাম। হোমের আগুন তখনও জ্বলছে, শিখাগুলো দপদপ করছে। আগুনের আলোয় মূর্তিটাকে এবার খুব কাছ থেকে দেখলাম। আর এক মুহূর্ত তাকিয়ে থাকতে পারলাম না। মনে হলো সেই লালচে চোখ দুটো আমার দিকে স্থির হয়ে আছে। দ্রুত চোখ ফিরিয়ে নিলাম, গলা শুকিয়ে এলো, কাঠ, হাত পা ঠান্ডা। নিজেকে কোনোভাবে সামলে সেই ছোট দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে ক্ষীণ আলো আসছে। গভীর শ্বাস নিলাম, তারপর অত্যন্ত সতর্ক পায়ে সেই সরু অন্ধকার পথ ধরে এগোতে শুরু করলাম। পথটা এতটাই সরু ছিল যে দুপাশের দেওয়াল যেন আমাকে চেপে ধরছে। মাথার উপর থেকে গাছের শিকড় ঝুলে আছে, মাকড়সার জাল বারবার মুখে এসে জড়িয়ে যাচ্ছে। শিকড়গুলো কপাল, গাল ছুঁয়ে আঁচড় কাটছে। হাত দিয়ে সেগুলো সরাতে সরাতে এগোচ্ছি, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হঠাৎ থেমে গেলাম। পায়ের নিচে একটা ধক ধক শব্দ। প্রথমে মনে হলো কল্পনা, কিন্তু না, মাটি সত্যিই কাঁপছে, নিয়মিত ছন্দে, ঠিক যেন হৃৎস্পন্দন। ধক ধক ধক। মনে হলো আমি যেন কারো বিশাল হৃৎপিণ্ডের উপর দাঁড়িয়ে আছি। সেই মুহূর্তে আমার মানসিক অবস্থা কেমন ছিল তা ভাষায় বোঝানো কঠিন। ভয়, অবিশ্বাস আর এক শীতল আতঙ্ক সব মিলেমিশে শরীরের রক্ত যেন জমে যাচ্ছিল। ঠিক তখনই দূরে একটা ক্ষীণ লণ্ঠনের আলো চোখে পড়ল। আমি বুঝতেই পারলাম না কখন সেই আলোর দিকে হাঁটতে শুরু করেছি, যেন কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, নিজের ইচ্ছেতে নয়, অন্য কারোর নির্দেশে। আরও কয়েক কদম এগিয়ে যা দেখলাম তাতে বুকের রক্ত যেন শুকিয়ে গেল। বৃদ্ধ দাঁড়িয়ে আছে, এক হাতে লণ্ঠন আর অন্য হাতে সাদা রঙের একটা অদ্ভুত বস্তু। প্রথমে বুঝতে পারলাম না ওটা কি, কিন্তু চোখ সয়ে যেতেই স্পষ্ট হলো ওটা একটা মানব হৃদয়। চারপাশের দেয়াল চাপ চাপ টাটকা রক্তে ভেজা। গাছের শিকড়গুলো দেয়ালের গায়ে এমনভাবে জড়িয়ে আছে যেন সেগুলো মানুষের শিরা উপশিরা। আর দেয়ালের নানা জায়গায় দেহহীন বহু হৃদয়ে ঝুলছে, তারা স্পন্দিত হচ্ছে। ধক ধক ধক। শব্দটা কানে নয়, মাথার ভেতর বাজছিল। আমি চোখ ফিরিয়ে নিতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। পা দুটো যেন জমে গেছে, পালাতে চাইছি, কিন্তু শরীর শুনছে না। তারপর যা ঘটল তার ব্যাখ্যা আমি আজও পাইনি। বৃদ্ধ হঠাৎ উচ্চস্বরে অদ্ভুত ভাষায় মন্ত্রোচ্চারণ শুরু করল। শব্দগুলো যেন মানুষের ভাষা নয়, কোনো নিষিদ্ধ আহ্বান। তার গলা ক্রমশ কর্কশ হয়ে উঠছিল। তারপর আজমক্কা চুপ, এক মুহূর্তের নীরবতা। তারপর ফ্যাঁস ফ্যাঁসে গলায় ডাকল, আও আও, জলদি আ যাও। তার কথা শেষ হতেই অন্ধকার যেন কেঁপে উঠল। এক অমানুষিক হুঙ্কার চারদিক কাঁপিয়ে দিল। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো এক বিকৃত অতি মানবিক ছায়ামূর্তি। তার আকার স্পষ্ট নয়, কিন্তু উপস্থিতি এতটাই তীব্র যে শ্বাস বন্ধ হয়ে আসছিল। মুহূর্তের মধ্যে বৃদ্ধ
তার হাতে থাকা হৃদয়টা প্রাণীটার দিকে ছুঁড়ে দিল। ওটা ক্ষুধার্ত জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ে হৃদয়টা ছিঁড়ে খেতে লাগলো। আর ঠিক তখনই বৃদ্ধের হাত থেকে কয়েকটা স্বর্ণ মুদ্রা মাটিতে পড়ে গেল। টং টং, অন্ধকারেও সেই শব্দ কানে কাটার মতো বিঁধল। মুদ্রা পড়তে বৃদ্ধের চোখে এমন এক লালাসার ঝিলিক দেখলাম যা মানুষের চোখে দেখা উচিত নয়। সে তাড়াহুড়ো করে মুদ্রাগুলো কুড়িয়ে নিতে লাগলো, যেন সেগুলোই তার জীবনের একমাত্র লক্ষ্য। খাওয়া শেষ করে প্রাণীটা ধীরে ধীরে মুখ তুলল। তার দৃষ্টি এবার আমার ওপর। আমার গলা দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। শব্দটা আমি নিজেই চিনতে পারিনি। বৃদ্ধ তখন আমাকে দেখতে পেয়েছে। সে চিৎকার করে উঠল, তুমি यहाँ क्या कर रहे हो? क्यों आए हो तुम यहाँ? তার চোখে এবার ভয়, লালাসার জায়গায় আতঙ্ক। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। পেছন ফিরেই দৌড়াতে যাব। ঠিক তখনই পেছন থেকে এক ভয়ঙ্কর গর্জন। ঘাড় ঘুরিয়ে যা দেখলাম তা আজও দুঃস্বপ্নে ফিরে আসে। প্রাণীটা বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়েছে। বৃদ্ধের আর্তনাদ চারদিক কাঁপিয়ে দিল। তার হাত থেকে সব মুদ্রা ছিটকে মাটিতে পড়ল। মুহূর্তের মধ্যে প্রাণীটার নৌকা দাঁতের আঘাতে তার শরীর ছিন্ন ভিন্ন হতে লাগলো চোখের পলকে। আমি আর কিছু দেখিনি। প্রাণপণে দৌড়াতে শুরু করলাম সেই অন্ধকার সংকীর্ণ পথ ধরে। কোন দিকে যাচ্ছি কিছুই জানি না, শুধু দৌড়াচ্ছি। মাথার ভেতর একটাই কথা ঘুরছে, বাঁচতে হবে, আমাকে বাঁচতেই হবে। হোঁচট খেতে খেতে, দেয়ালে ধাক্কা খেতে খেতে দৌড়তে দৌড়তে হঠাৎ বুঝলাম আমি বাড়ির প্রবেশ মুখের সেই পাথর বাঁধানো রাস্তায় এসে পড়েছি। বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। শ্বাস নিতে পারছি না, হাঁটু কাঁপছে। থেমে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বুঝি বুক ফুঁড়ে বাইরে বেরিয়ে আসবে। আর তখনই হঠাৎ বুঝলাম ঝড় নেই, বৃষ্টি নেই, চারদিক অস্বাভাবিক নীরব। আমি ধীরে ধীরে মুখ তুলে তাকালাম, আর যা দেখলাম তা আমার সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিল। আমি একটু নিজেকে সামলে নিয়ে সদর দরজার দিকে পা বাড়াতেই ঠিক সেই মুহূর্তে পিছন থেকে সেই চেনা ফ্যাঁস ফ্যাঁসে গলা ভেসে এলো, আপ জানে সে পেহলে ইয়ে মুদ্রা লেকে যাইয়ে। শব্দটা যেন আমার বুকের ভেতর বরফ ঠেলে দিল। ধীরে, খুব ধীরে পিছন ফিরলাম, আর তারপর আমার শরীরের সমস্ত শক্তি যেন এক নিমেষে শুকিয়ে গেল। সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে, যার শরীরটাকে আমি কিছুক্ষণ আগেই আগুনে ঝলসে ছিন্ন ভিন্ন হতে দেখেছি। তার সারা গা দগদগে পোড়া খায়ে ভর্তি, চামড়া খসে পড়েছে, চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই, শুধু পুড়ে যাওয়া ফাঁকা দৃষ্টি। পোড়া হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়েছে, হাতে কয়েকটা স্বর্ণ মুদ্রা। ফাঁপা ভাঙা গলায় সে আবার বলল, আহ, আপ ইয়ে মুদ্রা লেকে যাইয়ে। মুদ্রাগুলো ঝনঝন করে কাঁপছিল তার কাঁপা হাতে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। মনে হচ্ছিল ফুসফুসে বাতাস ঢুকছে না। পেছন ফিরে দৌড়তে শুরু করলাম। কোথায় যাচ্ছি জানি না, শুধু দৌড়াচ্ছি। হঠাৎ রাস্তার ধারে একটা পাথরে পা আটকে গেল। সশব্দে পড়ে গেলাম। কপাল, বুক, হাঁটু সব একসাথে আঘাত পেল। তারপর সব অন্ধকার। জ্ঞান ফিরল ধীরে ধীরে। চোখ খুলতে গেলাম, কিন্তু তীব্র আলো এসে চোখে বিঁধল। আবার বন্ধ করলাম। কয়েক সেকেন্ড পর সাবধানে চোখ খুললাম। জানালা দিয়ে সকালের রোদ ঢুকছে, ঝকঝকে নির্মল আলো। গত রাতের সেই ঘন অন্ধকারের পর এই আলো যেন অবিশ্বাস্য লাগছিল। চারপাশে তাকিয়ে বুঝলাম আমি একটা ঘরে শুয়ে আছি, কিন্তু কোথায়, কেমন ঘর, কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই কানে এলো চেনা গলা, তুই ঠিক আছিস তো বন্ধু? ঘাড় ঘুরিয়ে দেখি সুরেশ। ওকে দেখেই উঠে বসতে গেলাম, কিন্তু শরীর যেন নিজের নয়, হাত তুলতেই কাঁপছে। সুরেশ ছুটে এসে আমাকে ধরে শুইয়ে দিল। উঠিস না, শুয়ে থাক, তোর অবস্থা ভালো না। গলা শুকিয়ে কাঠ, কথা বেরোচ্ছে না। কষ্ট করে বললাম, আমি এখানে এলাম কিভাবে? সুরেশ বলল, मैं सुबह निकला था तुझे लेने के लिए। थोड़ा दूर गया तो देखी কিছু লোক জটলা করে দাঁড়িয়ে। পাশ গয়া তো দেখি তুই রাস্তার ধারে পড়ে আছিস।
সঙ্গে সঙ্গে তোকে তুলে নিয়ে এলাম আমার বাড়িতে। আমি দুর্বল স্বরে বললাম, কাল নিতে গেলি না কেন? সে একটু অস্বস্তিতে হেসে বলল, গায়াধারে, কিন্তু ট্রেনের টাইম পেরিয়ে গেল। স্টেশন মাস্টার বলল ট্রেন দেরিতে আসবে। ভাবলাম তুই হয়তো স্টেশনেই থেকে যাবি, তাই ফিরে এলাম। আজ সকালে আবার বেরিয়েছিলাম, আর তখনই তোকে পেলাম। কিছুক্ষণ চুপ করে থেকে সে আমার চোখের দিকে তাকালো। কাল রাত ক্যা হুয়া থা? আমি গভীর শ্বাস নিলাম, তারপর একে একে সব বললাম। অট্টালিকা, লোহার বাক্স, সিঁড়ির নিচে সেই ঘর, রক্তমাখা দেওয়াল, স্পন্দিত হৃদয়, অদ্ভুত প্রাণী, আর শেষে পোড়া বৃদ্ধ। সব শুনে সুরেশ দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর খুব ধীরে বলল, তুই যে পথ দিয়ে এসেছিস, সন্ধ্যের পর ওই পথে কেউ যায় না। আর যে বাড়িটার কথা বললি, ওটা বহুদিনের পরিত্যক্ত। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, শোনা যায় অনেক বছর আগে সেখানে এক কাপালিক থাকত। কোনো মন্দির ছিল না, তবু সে নাকি প্রতি রাতে নিজের গোপন ঘরে এক নিষিদ্ধ দেবতার পূজা করত। প্রচণ্ড লোভী ছিল। লোকজন বলে সে নাকি নরবলি দিত, মানুষের বুক চিরে হৃৎপিণ্ড বের করে উৎসর্গ করত। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সুরেশ নিচু গলায় বলল, একদিন হঠাৎ খবর ছড়ায় সে নিজেই কোনো অজানা শক্তির আক্রমণে মারা গেছে। তারপর থেকে ওই বাড়িতে কেউ থাকে না। অনেক বছর পর একবার কিছু বাইরের ছেলে কৌতূহলবশত সেখানে গিয়েছিল। পরদিন তাদের মৃতদেহ পাওয়া যায়। সে থামল। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, কিভাবে? সুরেশের চোখে ভয় স্পষ্ট। তাদের শরীর আগুনে পোড়া মতো ঝলসে গিয়েছিল, আর প্রত্যেকের হাতে ছিল একটা করে স্বর্ণমুদ্রা। আমার বুকের ভেতরটা যেন আবার থকথক করে উঠল। আমি ধীরে ধীরে হাত দুটো মুঠো করলাম। গতরাতের সেই মুহূর্তটা আবার চোখের সামনে ভেসে উঠল। পোড়া বৃদ্ধ, সাদা চোখ, বাড়িয়ে ধরা স্বর্ণমুদ্রা। আর আমি বুঝলাম, যদি আমি লোভে পড়ে সেই মুদ্রা হাতে নিতাম, আজ হয়তো আমার হাতেও একটা স্বর্ণমুদ্রা পাওয়া যেত। সুরেশের কথা শেষ হতেই ঘরের ভেতরটা যেন আরও ভারী হয়ে উঠল। সকালের রোদ জানালা দিয়ে ঢুকছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছিল আলোটা যেন শুধু বাইরেটায়, ভেতরে এখনও রাতের সেই অন্ধকার জমাট বেঁধে আছে। আমি ধীরে ধীরে বললাম, ওই ছেলেগুলোর হাতেও মুদ্রা ছিল? সুরেশ মাথা নেড়ে বলল, হ্যাঁ, প্রত্যেকের হাতের মুঠোয় একটা করে স্বর্ণমুদ্রা। ঠিক যেমনটা তুই বললি, পোড়া হাত বাড়িয়ে দিচ্ছিল। ওর কথা শেষ হবার আগেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। হঠাৎ অদ্ভুত একটা চিন্তা মাথায় এলো। আমি আবার নিজের দু হাতের দিকে তাকালাম। হাত দুটো স্বাভাবিক, কোনো পোড়া দাগ নেই, কোনো মুদ্রা নেই। কিন্তু ঠিক তখনই অনুভব করলাম ডান হাতের মুঠো যেন অস্বাভাবিক শক্ত হয়ে আছে, যেন কিছু আঁকড়ে ধরে রেখেছি। আমি অবাক হয়ে ধীরে ধীরে মুঠো খুলতে চেষ্টা করলাম। আঙ্গুলগুলো যেন জমে গেছে। সুরেশ কৌতূহলী হয়ে এগিয়ে এলো। কি হয়েছে? কোনো রকমে আঙ্গুলগুলো আলগা করতেই ঠক করে একটা ছোট ভারী বস্তু বিছানার উপর পড়ে গেল। একটা স্বর্ণমুদ্রা। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। সুরেশ স্থির চোখে তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে গেল। আমি তো মুদ্রাটা নিইনি, আমি ছুঁইনি পর্যন্ত। মুদ্রাটার গায়ে অদ্ভুত খোদাই, অচেনা চিহ্ন, যেন চোখের মতো কোনো প্রতীক, আর সেটার ধাতব পৃষ্ঠে হালকা পোড়া গন্ধ। সুরেশ ফিসফিস করে বলল, তুই বলছিলি তুই কিছু নিসনি। আমি কাপা গলায় বললাম, আমি শপথ করে বলছি, আমি নিইনি। কথা শেষ হতেই জানালার বাইরে হঠাৎ একটা কাক ডেকে উঠল, কর্কশ দীর্ঘস্বরে। ঘরের ভেতরের বাতাস যেন ঠান্ডা হয়ে গেল। আমার দৃষ্টি আবার মুদ্রার দিকে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো মুদ্রার খোদাই করা চোখটা যেন নড়ল, যেন আমার দিকেই তাকিয়ে আছে। হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। মাথার ভেতর একটা ফিসফিসে শব্দ বাজতে লাগল, আপ ইয়ে মুদ্রা লেকে যাইয়ে। আমি তড়িঘড়ি মুদ্রাটা তুলে নিয়ে জানালার বাইরে ছুঁড়ে ফেলতে গেলাম, কিন্তু ঠিক তখনই হাতটা থেমে গেল। এক অদ্ভুত টান অনুভব করলাম, যেন ওটা আমারই। মনের ভেতর একটা লড়াই শুরু হলো, ভয় আর লোভের। সুরেশ আমার হাত চেপে ধরে বলল, ফেলে দে ওটা, এখনই। আমি চোখ বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে মুদ্রাটা জানালার বাইরে ছুঁড়ে দিলাম। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর দূরে কোথাও যেন ধাতব কিছুর মাটিতে পড়ার ক্ষীণ শব্দ শোনা গেল। ঘরের ভেতরের ভারী ভাবটা একটু হালকা হলো। আমি গভীর শ্বাস নিলাম, কিন্তু ঠিক তখনই দরজার পাশে রাখা আয়নাটার দিকে চোখ পড়ল। আমার পেছনে,
আয়নার প্রতিফলনে একটা পোড়া অবয়ব দাঁড়িয়ে, সাদা পুড়ে যাওয়া চোখ দুটো সরাসরি আমার দিকে তাকিয়ে। আমি ঘুরে তাকালাম, ঘরে কেউ নেই। আবার আয়নায় তাকালাম, সেখানে শুধু আমি আর সুরেশ। কিন্তু আয়নার নিচে, মেঝের ওপর, ঠিক যেখানে একটু আগেও কিছু ছিল না, একটা স্বর্ণ মুদ্রা ঝলমল করছে।